ভাইরাল কোশ্চেন, খুবই ভাইরাল কোশ্চেন, মানে মারাত্মক ভাইরাল কোশ্চেন, যেটা হচ্ছে একজন নাগরিক হিসাবে যখন আপনি কোনো সরকারি চাকরি দিয়ে, মানে পরীক্ষা দিয়ে, সরকারি চাকরি পরীক্ষা দিয়ে যখন পাস করে নিয়োগ পাচ্ছেন, তখন আপনাকে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত পড়াশোনা করতে হচ্ছে, কারণ প্রতিটি চাকরির জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার দরকার। সেটা 8 পাস হোক, মাধ্যমিক হোক, উচ্চ মাধ্যমিক হোক, গ্র্যাজুয়েশন হোক, পদ অনুসারে। এবং সেই শিক্ষাগত ন্যূনতম যোগ্যতা থাকার প্রয়োজন হচ্ছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনাকে একটা নির্দিষ্ট সিলেবাস দেওয়া হচ্ছে এবং দীর্ঘদিন বা কয়েক মাস সেটা নিয়ে পড়াশোনা করার পর একটা পরীক্ষা হচ্ছে, রিটেন পরীক্ষা, তারপর ইন্টারভিউ হচ্ছে, তারপর প্যানেল তৈরি হচ্ছে, তারপর পুলিশ ভেরিফিকেশন এবং মেডিকেল ভেরিফিকেশন হচ্ছে, তারপর আপনি চাকরি পেয়ে সেই ডিপার্টমেন্টে যোগদান করছেন। তো ভারতীয় সংবিধানে যখন ভারতীয় সংবিধান রচনা করা হয়, তখন ভারতীয় সংবিধানে এরকম কি কোনো আইন আনার প্রয়োজন রয়েছে বা ভারতীয় সংবিধানকে সংশোধন করার প্রয়োজন রয়েছে, যেখানে যারা জনপ্রতিনিধি হবে, এমএলএ বা এমপি, যারা পুরো দেশের ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যাবে এবং পুরো রাজ্যের ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যাবে, প্রতিটি মানুষের ভবিষ্যৎ, প্রতিটি শিশুর ভবিষ্যৎ, শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে সমস্ত বিষয় যারা রূপরেখা তৈরি করবে, যাদের হাতে আমাদের এই কোটি কোটি ভারতবাসীর ভবিষ্যৎ রয়েছে, দেশের ভবিষ্যৎ রয়েছে, নিরাপত্তা রয়েছে, সেই সঙ্গে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে, তো তাদের ন্যূনতম যোগ্যতা এবং সেই সঙ্গে পুলিশ ভেরিফিকেশন এবং মেডিকেল ভেরিফিকেশন, এটা কি রাখার বা আনার বা সংশোধন, মানে সংবিধান সংশোধন করে এই আইনটা পাস করার কি প্রয়োজনীয়তা রয়েছে বলে আপনি মনে করেন? বলুন একদিন। স্যার, আমার যেটা মনে হয় যে অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে। কারণ আমরা কি জানি যে শিক্ষা যেটা রয়েছে সেটা মানুষের অন্তরের অন্ধকার দূর করে, আর সমাজের যে বিভিন্ন দিকের যে সমস্যাগুলো সেগুলোকে নিয়ে ভাবতে এবং সেগুলোর যে সমাধানগুলো আছে সেগুলোকে নিয়ে ভাবতে শেখায়। এবার যদি একজন জনপ্রতিনিধি বা একজন এমএলএ এমপি যার হাতে আমাদের কোটি কোটি ভারতবাসীদের মানে জীবন নষ্ট রয়েছে, এবং আমাদের জীবনের যে গুরুত্বপূর্ণ ডিসিশন গুলো, সেটা হেলথ হোক বা এডুকেশন হোক, সেই সেক্টর গুলোর যে ডিসিশন গুলো সেগুলো তাদেরকে নিতে হয়। সেক্ষেত্রে তারাই যদি সেই বিষয়গুলো সম্পর্কে যদি ন্যূনতম জ্ঞান যদি না থাকে, তাহলে সে বিষয়ে তারা কিভাবে সঠিক ডিসিশন নিতে পারবেন? যেমন ভাবে যদি আমি উন্নত দেশগুলোর কথা বলি, যেগুলো স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি গুলো রয়েছে, যেরকম নরওয়ে হোক, ফিনল্যান্ড হোক, বা এদিকে জাপান হোক, সেই সমস্ত দেশের যারা জনপ্রতিনিধি, এমপি এমএলএ যারা থাকেন, তারা কিন্তু সবাই কিন্তু উচ্চ শিক্ষিত, বা ন্যূনতম তাদের কিন্তু একটা শিক্ষাগত যোগ্যতা, গ্রাজুয়েট ডিগ্রি এরকমটা রয়েছে। এমনকি সেই সমস্ত দেশের মধ্যে ধরুন কেউ একজন বাঁধ নির্মাণ মন্ত্রী হলেন, তাহলে তার কিন্তু সেখানে ড্যাম টেকনোলজি নিয়ে পড়াশোনা থাকছে। এর জন্যই সে যখন সেখানে ধরুন বাঁধ নির্মাণ বিষয়ে কোনো একটা মানে প্রকল্প নিতে যাচ্ছে, তখন সেক্ষেত্রে সে যেহেতু সেই বিষয়টা সম্পর্কে তার গভীরে পড়াশোনা আছে, তাই সে কিন্তু সে বিষয়ে সঠিক ডিসিশন গুলো নিতে পারবে। একইভাবে কিন্তু যদি ধরুন কেউ স্বাস্থ্যমন্ত্রী হচ্ছে, তিনি যদি মেডিকেল সেক্টর থেকে থাকেন বা তার যদি মেডিকেল শিক্ষা থাকে, তাহলে তিনি কিন্তু জিনিসটা আরো ভালোভাবে বুঝবেন যে কিভাবে আহ, সেখানে আরো আরো প্রকল্প আনা উচিত, কিভাবে স্বাস্থ্য ব্যবস্থাটাকে আরো বেশি উন্নত করা উচিত। তাই এই মানে যত শিক্ষার মানটা এমপি এমএলএ দের উন্নত হবে, তত কিন্তু আমাদের যে প্রত্যেকটা সেক্টর আছে যেগুলো এমপি এমএলএ রা নিয়ন্ত্রণ করে, সেগুলোও কিন্তু উন্নত পরিষেবা আমরা পেতে সক্ষম হব। এই কারণের জন্য আমার মনে হয় যত উচ্চ শিক্ষিত লোকেরা রাজনীতিতে আসবে সেটা দেশের জন্য মঙ্গল। আর ন্যূনতম গ্রাজুয়েশন আমার মনে হয় যে কোয়ালিফিকেশন থাকা উচিত একজনের এমপি বা এমএলএ হওয়ার জন্য। আচ্ছা, যেহেতু একজন একটা শিক্ষক বা সরকারি চাকরি হতে গেলে যেমন পুলিশ ভেরিফিকেশন এবং মেডিকেল ভেরিফিকেশনের প্রয়োজনীয়তা রয়েছে, তো অনেকেই রাজনৈতিক দল করতে গিয়ে বিভিন্ন ধরনের ধরুন দুর্নীতি বা বিভিন্ন ধরনের সমাজ বিরোধী অনেক রকমের কাজ তারা করে থাকে, এবং পরবর্তীকালে যখন তারা এমএলএ বা এমপি হিসাবে নির্বাচিত হয়, তো তাদের বিরুদ্ধে সেভাবে আর তদন্ত হয় না, পুরো বিষয়টা ধামাচাপা থেকে যায় এবং তারা কিন্তু বহাল তবিয়তে সে সমস্ত ডিপার্টমেন্টগুলো সামলাতে থাকে। এটা কি আপনি সমর্থন করেন? না স্যার, এটাকে আমি একদমই সমর্থন করি না। কারণ
একজন এমপি বা এমএলএ তিনি একজন সমাজের বা একটা জনগণের প্রতিনিধি, সেক্ষেত্রে সমাজের একজন প্রতিনিধি হিসেবে তিনি যদি মানে মোরালি করাপ্ট হন বা বিভিন্ন ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে যদি তিনি জড়িত থাকেন এবং ধরুন মার্ডার বা অন্যান্য ক্রিমিনাল অ্যাক্টিভিটিস তিনি যদি করে থাকেন, তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু এমন একটা মেসেজ দেয় সমাজে যে যারা আমাদেরকে শাসন করছে বা যারা আমাদের পলিসি মেকার বা আইন তৈরি করবে, তারা নিজেরাই যদি মানে আইনের লঙ্ঘন ঘটিয়ে থাকে বা আইন না মেনে থাকে বা এই ধরনের আইন বিরুদ্ধ কাজগুলো করে থাকে, তাহলে তারা কিভাবে সুষ্ঠু আইন প্রণেতা হতে পারে? কারণ তারা তো সব লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে গিয়ে কি করবে, আইনই তো প্রণয়ন করবে না। কারণ লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা বিধানসভাতে তারা গিয়ে তো আইনই পাশ করবে বিভিন্ন ধরনের। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে মানে একজন রাজ্যকে চালানোর জন্য কিন্তু একটু মোরাল ক্রেডিবিলিটিও থাকা উচিত। এই কারণের জন্য যদি কারো এরকম ক্রিমিনাল রেকর্ড থাকে বা এরকম ক্রিমিনাল পাস্ট থাকে, তো আমার মনে হয় তার মানে সঠিক পুলিশ ভেরিফিকেশন করে তাকে মানে সে পদটা দেওয়া উচিত না। আমার মনে হয় মানে একদম কারো ক্রিমিনাল পাস্ট নেই, একদম স্বচ্ছ ভাবমূর্তি এরকম লোককেই জনপ্রতিনিধি বানানো উচিত, এমপি হোক বা মানে তার এমএলএ। মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় এগুলো চেক করা উচিত, তাই তো? অবশ্যই স্যার, মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় চেক করা উচিত। ভেরি গুড। এখানে আরেকটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি আপনাকে ক্রস কোশ্চেন করা হয় যে এমএলএ এমপিরা তো মাঠে নেমে কাজ করে, তো তারা জনগণের পালস ভালো বোঝে, কিন্তু তারা যদি অতটা শিক্ষিত না হয়, কিন্তু তাদের তো সচিব থাকে, তারাই তো আইএস, এবং তারা আইএস আইপিএস অফিসার, তো তারাই পুরো কাজটা করে, জাস্ট এমএলএ এমপিরা জাস্ট সিগনেচার করে দেয় সেটা দেখে। তো এক্ষেত্রে কি বিশেষ কোনো অসুবিধা হবে বলে আপনি মনে করেন? স্যার আমার যেটা মনে হয় যে সেক্ষেত্রে আইএস রাও যদি মানে কোনো একটা পলিসি তাদেরকে ধরুন বানিয়ে দিল, কিন্তু তার যদি বেসিক শিক্ষাটুকু মানে গ্রাজুয়েশনটুকু যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে হতে পারে এটা কি যে অনেক ক্ষেত্রে অনেক পলিসি আইএস রা বানায়, সেটা হয়তো ধরুন খননের ক্ষেত্রে বা হচ্ছে বালি খননের ক্ষেত্রে একটা পলিসি বানানো হলো। আবার সে বালি খননের সাথে ধরুন সেই এরিয়ার কিছু কিছু যে মানে গরিব লোকেরা রয়েছে বা উপজাতি লোকেরা রয়েছে, এসসি এসটি কমিউনিটি থেকে আছে, তাদের একটা রুজি রোজগারও কিন্তু ধরুন জড়িত আছে। এবার ধরুন বালি খননটাকে টোটালি বন্ধ করে দেওয়ার একটা নির্দেশ দিল একজন আইএস, আর সেটাকে মানে ইমপ্লিমেন্ট করতে গেল সেই মন্ত্রী, সে স্বল্প শিক্ষিত, কিন্তু তার ফলে কি হবে, একদিকে সে এসসি এসটি বা উপজাতি মানে যে জনগণ আছে তাদের হয়তো অতটা শিক্ষাগত যোগ্যতা নেই, তারা হয়তো ওই বালি খননের ক্ষেত্রে মানে মজুরির কাজ করেই হয়তো তারা তাদের রুজি রুটি নির্বাহ করে। এবার সেক্ষেত্রে সেটা বন্ধ করে দিল, তখন হবেটা কি, তখন তো তাদের মানে সাস্টেন করা মানে অসুবিধাজনক হয়ে উঠবে না? এবার সেক্ষেত্রে যদি সেই মন্ত্রী বা এমপি এমএলএ যদি একটু শিক্ষিত হতেন, তাহলে সেক্ষেত্রে তিনি কি আইএস এর বলা মানে কথাটা কিন্তু মানে তিনি মানে একদম রোবটের মতো কি ফলো করতেন না। এর জন্য আমার মনে হয় যে সামান্য মানে গ্রাজুয়েট পর্যন্ত শিক্ষা দরকার একজনের মানে ডিসিশন নেওয়ার জন্য, যাতে তিনি বেশ। মানে একজনের ডিসিশনের মানে কি বলবো মানে ওপর সম্পূর্ণ নির্ভরশীল না থাকেন আর কি। কারণ আইএস আইপিএস রাও তো মানুষ, তাদেরও কিছু ডিসিশন হতে পারে যে আরো বেটারমেন্টের প্রয়োজন হতে পারে। এটা যদি ওনাদের শিক্ষা থাকে, তাহলে ওনারা কিন্তু সেটা করতে পারবেন। বেশ। আরেকটি খুব স্যার গুরুত্বপূর্ণ, মেডিকেল টেস্টটা কেন দরকার? বলুন। আপনি যে বললেন স্যার পুলিশ ভেরিফিকেশনটা দরকার, কিন্তু মেডিকেল টেস্টটা? মেডিকেল ভেরিফিকেশন একজন শিক্ষক বা অন্যান্য ডিপার্টমেন্টে মানে নিয়োগ পেতে গেলে কেন প্রয়োজন, আগে বলুন, কেন প্রয়োজন হয়? ওটা তার শারীরিক সক্ষমতা, মানে যে ফিল্ডে থাকবে সেই ফিল্ডে তার শারীরিক সক্ষমতাটা কতটা আছে। যেমন পুলিশের ক্ষেত্রে তার শারীরিক সক্ষমতাটা দেখা হয়, কিন্তু স্যার শিক্ষকদের ক্ষেত্রে কি মেডিকেল টেস্ট হয়? অনেক ক্ষেত্রেই হয়, বা অন্যান্য যেগুলো আছে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেও হয়। তো এটার কি প্রয়োজনীয়তা আছে বলে মনে হয় একবারেই? হ্যাঁ স্যার, প্রয়োজনীয়তা আছে। সে যদি মানসিক দিক থেকে সুস্থ না থাকে তাহলে সে ভেরি গুড, ভেরি গুড। কেউ যদি মানসিক বিকারগ্রস্ত হয়, তাহলে তার মনোনয়নপত্র মানে বাতিল করা উচিত। বা অনেকেই ড্রাগ অ্যাডিক্টেড হয়, তো তার সেরকম কোনো পাস্ট রিপোর্ট আছে কিনা বা কোনো ক্রনিক্যাল ডিজিজ আছে কিনা, তো সে কিভাবে, ধরুন ক্রনিক্যাল কোনো ডিজিজ রয়েছে, সে কিভাবে কাজ করবে?
তো এটা প্রত্যেকের ক্ষেত্রেই দেখা উচিত, ঠিক আছে। এবং আরেকটি খুব প্রশ্ন যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর, এই প্রশ্নটা যদি করা হয় যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর লোকসভায় এবং বিধানসভায় বিভিন্ন ধরনের আইন পাস হয়েছে, কিন্তু যারা দেশ পরিচালনা করবে সেই সমস্ত এমএলএ বা এমপিদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, গ্র্যাজুয়েশন বা ন্যূনতম একটা শিক্ষাগত যোগ্যতা থাকবে এবং তবে তারা মনোনয়ন পত্র জমা দিতে পারবে। তো এই আইনটা বা নিয়মটা, মানে আইনটা কোনো সরকার আজ পর্যন্ত স্বাধীন ভারতের পর, মানে ভারত স্বাধীনতার পর কোনো সরকার আজ পর্যন্ত সংসদে তোলেনি বা লোকসভা বা বিধানসভায় এই বিলটা পাস করেনি। এর পরিপ্রেক্ষিতে কি কি কারণ হতে পারে বলে আপনি মনে করেন? বলুন, একজন বলুন। প্রশ্নটা বুঝতে পারলেন তো, না আরেকবার বলবো? প্রশ্নটা হচ্ছে যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে এবং প্রায় আজকে 70 বছরের উপর হয়ে গেল। তো এতদিন পর্যন্ত বিভিন্ন সরকার ভারতবর্ষে শাসন করে এসেছে স্বাধীন ভারতের পর, এবং জনগণের বিভিন্ন সুবিধা বা অসুবিধা নিয়ে তারা বিভিন্ন ধরনের বিল লোকসভা এবং বিধানসভায় রেখেছে এবং সেই বিলকে পাস করে আইনে পরিণত করেছে। কিন্তু যারা দেশ, রাজ্য এবং প্রতিটি জনগণের ভাগ্য নির্ধারণ করবে বা ভবিষ্যৎ পরিকল্পনা করবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে, সে সমস্ত জনপ্রতিনিধি, বিশেষ করে এমএলএ বা এমপিদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এবং সেই সঙ্গে পুলিশ ভেরিফিকেশন বা মেডিকেল ভেরিফিকেশন সহ একটা ন্যূনতম যোগ্যতা থাকার প্রয়োজন। এ বিষয়ে কোনো রাজনৈতিক দল, বিশেষ করে যারা সরকারে গিয়েছে, তারা আজ পর্যন্ত কোনো প্রস্তাব রাখেনি বা কোনো বিল পাস করেনি। এটার কারণ কি বলে আপনার মনে হয়, বা এটা কি করা উচিত ছিল কি ছিল না? আপনার উত্তর সপক্ষে যুক্ত দেন। প্লিজ। সবাই বাকিরা শুনছেন কেন? বলতে চেষ্টা করতে হবে, নিজে নিজের মতামত বলবেন, 1 লাইন 2 লাইন, যার যেমন মনে হয় বলবেন। কারণ বলা, প্র্যাকটিস করাটা না পারলে আপনি 100,000 বার শুনুন, হবে না। নিজে বলতে হবে, যখন বলবেন তখন দেখবেন অটোমেটিক ব্রেন খুলে যাচ্ছে, তখন ব্রেন থেকে কিছু কিছু পয়েন্ট, মানে ব্রেন, আমাদের সাবকনসিয়াস মাইন্ড আস্তে আস্তে অ্যাক্টিভ হয় এবং সেগুলো থেকে আস্তে আস্তে আমাদের কিন্তু থটটা বেরিয়ে আসে। তো এগুলো বলতে চেষ্টা করতে হবে। আমরা তো অসামাজিক কোনো জিনিস নিয়ে আলোচনা করছি না, বা অবাস্তব কোনো জিনিস নেই, যেগুলো বাস্তব সমাজে চলছে, যেগুলো প্র্যাকটিক্যাল জিনিস, সেগুলো নিয়ে আলোচনা করছি। আমরা কোনো রাজনৈতিক দলের নামও করছি না, আমরা পুরো সিস্টেম, যে সিস্টেমটা চলছে সেই সিস্টেমের সম্পর্কে আমরা পুরো বিষয়টা জানছি, আলোচনা করছি। এক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা কিছু নেই বলে আমি মনে করি। কারণ আমরা শিক্ষিত জনগণ, শিক্ষিত যুবক যুবতী, ভবিষ্যতে আমরা ছেলে মেয়েদের তৈরি করব। পুরো বিষয়টা যদি আমরা সঠিকভাবে না জানি এবং দেশ গঠনে বা রাজ্য গঠনে যদি আমরা সক্রিয় ভূমিকা পালন না করি, বা সেইভাবে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে না পারি এবং সেই নলেজটাই যদি আমাদের নিজেদের মধ্যে স্বচ্ছভাবে না থাকে, তাহলে সমাজ কিভাবে বদলাবে বা পাল্টাবে? তাহলে তো একই কালচার দিনের পর দিন, বছরের পর বছর, প্রজন্মের পর প্রজন্ম থেকে যাবে। তাহলে এই পার্টি চলে গিয়ে ওই পার্টি আসলো, ওই পার্টি চলে গিয়ে এই পার্টি আসলো, এতে কোনো পরিবর্তন হবে না সমাজের। বুঝতে পারলেন? তার জন্য সমাজ থেকে যারা উঠে আসবে এবং যারা ভবিষ্যতে এমএলএ এমপি হবে, তাদের যে নৈতিক জ্ঞান, তাদের চরিত্র গঠন এবং যে আইনের যে ফল্টগুলো রয়েছে সেটা যাতে সংশোধন হয়, এই বিষয়টা কারা পারবে? এই বিষয়টা একমাত্র শিক্ষিত সমাজ পারবে ঠিক করতে। শিক্ষিত সমাজের মাধ্যমে এই বিষয়গুলো ঠিক হবে। তা এই গুরু দায়িত্বটা আমাদেরকে নিতে হবে। এবার আমরা যদি বিষয়গুলো না বুঝি, তাহলে আমরা কি গুরু দায়িত্ব নেব? কাকে বুঝাবো? কি বুঝাবো? তো এগুলো প্রয়োজন রয়েছে জানার বা বোঝার। নেক্সট বলুন, একজন কেউ। প্রশ্নটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন, বলুন। স্যার, আমার তো মনে হয় যে অবশ্যই একটা কোয়ালিফিকেশন থাকা উচিত, মিনিমাম গ্র্যাজুয়েশন লেভেল ওইটা তো পর্যন্ত। হলো, ওই প্রশ্নটা হলো, এখন প্রশ্নটা অন্য আমি ছিল। ওটার উত্তর দিচ্ছি স্যার, আমি ওইটার উত্তর দিচ্ছি। বলুন। কিন্তু হ্যাঁ, কিন্তু স্যার 1947-এর পরেও অনেকগুলো নির্বাচন হয়েছে এবং অনেকগুলো এরকম লোকসভা এবং রাজ্যসভার গঠন হয়েছে, কিন্তু প্রত্যেকটা লোকসভা রাজ্যসভা গঠনের পরও কেন সেখানে এই ধরনের মানে কোনো আইন পাশ করা হয়নি? যে আইনটি পাশ করা হয়েছে, মানে এরকম আইন কেন পাশ করা হয়নি যে আইনটার মাধ্যমে মানে কি বলবো, যে হচ্ছে মানে যে সমস্ত লোকেদের ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে, বা যে সমস্ত লোকেদের মানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মানে একটা দরকার আর কি এমপি বা এমএলএ হওয়ার জন্য, সেটা কেন মানে ঠিক করা হয়নি?
এটার কারণ যেটা আমার মনে হয় সেটা হচ্ছে প্রথম কথা যে করাপশন। কেন করাপশন বলছি? করাপশনের প্রথম কারণটা হচ্ছে যে মানে প্রত্যেকটা দলই কিন্তু চায় যে ইলেকশন লড়ার জন্য প্রচুর টাকার দরকার হয়, ঠিক আছে? এবার সেই বেশিরভাগ টাকাটাই কিন্তু করাপশনের মাধ্যমে তোলে। এবার যদি শিক্ষিত লোককে বা সঠিকভাবে শিক্ষায় শিক্ষিত, যার মোরাল ভ্যালুস আছে, তাকে যদি নেওয়া হয় দলে, তাহলে সেক্ষেত্রে হবেটা কি, তাকে দিয়ে করাপশন করানো তো সম্ভব হবে না। এই কারণের জন্য আমার মনে হয় যে মানে এই মানে ন্যূনতম একটা গ্রাজুয়েশন থাকা দরকার বা একটা শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার। এইটার একটা আইন বানাচ্ছে না, মানে বানায় নাই এতদিন ভেরি পর্যন্ত। গুড, ভেরি গুড, একদম ঠিক। আরেকটা জিনিস যেটা আমার মনে হয় যে মানে বেশিরভাগ রাজনৈতিক পার্টিগুলোর মধ্যে কিন্তু এই মেন্টালিটি থাকে যে না, আমরা ভোট করিয়ে নিব। ভোট করিয়ে নিব মানে কিরকম ভাবে ভোট করিয়ে নিব, যে হচ্ছে মানে গ্রাউন্ড স্তরের মধ্যে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে গুন্ডামি করে ভোট করানো বা মানুষকে ভয় দেখিয়ে, থ্রেট দেখিয়ে ভোট দিতে যাতে না যাওয়া হয়, সেরকম একটা কালচার দেখা যায়। এবার এগুলো কারা করাতে পারে? যারা সঠিক শিক্ষায় শিক্ষিত বা সঠিক মোরাল ভ্যালুসে শিক্ষিত, তারা তো সেটা করাতে পারে না। এবার রাজনৈতিক পার্টিগুলোর কিন্তু ক্ষমতা দখলের ক্ষেত্রে এই মানসিকতা দেখা যায় যে না, আমরা এই ধরনের যারা মানে গুন্ডামি করাতে পারে, এরকম করে ভোট করিয়ে নিতে পারে, সেরকম লোক দরকার। এই কারণের জন্য তারা অনেক সময় যারা মানে যাদের ক্রিমিনাল পাস্ট রয়েছে তাদেরকেও রাজনীতির দলে নেয় আর কি। আর এর জন্যই আমার মনে হয় যে ন্যূনতম একটা শিক্ষাগত যোগ্যতা করছে না ওরা, তাহলে এই ধরনের লোকেরা রাজনীতিতে প্রবেশ করতে পারবে না। বেশ, খুব ভালো বলেছেন। এখন আরেকটি প্রশ্ন এখান থেকেও হতে পারে যে স্বচ্ছ ভারত অভিযানে শুধুমাত্র রাস্তাঘাট পরিষ্কার করাটাই কি স্বচ্ছতা বলে আপনি মনে করেন, নাকি একটা নির্দিষ্ট আইন পাস করে একদম ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন এবং স্বচ্ছ নৈতিকতা সম্পন্ন ব্যক্তিদের রাজনীতিতে আসার ক্ষেত্রে বিল পাস করে একটা আইনে পরিণত করা উচিত, যে আইনটা রাজনীতির যে সমস্ত এমএলএ বা এমপিরা থাকবে তাদেরকে স্বচ্ছভাবে বাছাই করতে সাহায্য করবে? কথাটা বুঝতে পারলেন? বলুন, একজন বলুন। অবশ্যই স্যার। স্বচ্ছ ভারত বলতে শুধু তো আশেপাশের জঞ্জালগুলো পরিষ্কার করা হলো, আমাদের পরিবেশটাকে পরিষ্কার করা হলো, সেটা নয়। স্বচ্ছতা মানে কিন্তু মনের স্বচ্ছতাকেও বোঝায় এবং চরিত্রের স্বচ্ছতাকেও বোঝায়, মানে ক্যারেক্টারের স্বচ্ছতাকেও বোঝায়। না হলে পরে কিন্তু গান্ধীজিদের স্বচ্ছ ভারতের যে স্বপ্নটা দেখেছিলেন, যেহেতু এই স্বচ্ছ ভারত অভিযানটা লঞ্চ করা হয়েছিল গান্ধীজির জন্মদিনের দিন, 2 অক্টোবর থেকে। আর তাহলে পরে আমার মনে হয় যে এই মিশনটা কোনোদিন মানে পূর্ণতা লাভ করবে না, সাকসেস লাভ করবে না, যদি শুধুমাত্র বাহ্যিক স্বচ্ছতার প্রতি আমরা গুরুত্ব দিই কিন্তু মনের স্বচ্ছতার প্রতি গুরুত্ব না দিই বা চরিত্রের স্বচ্ছতার প্রতি গুরুত্ব না দিই। আর যে এমপি এমএলএ মানে যারা হচ্ছে জনপ্রতিনিধি, যারা সমাজকে এগিয়ে নিয়ে যায় এবং সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক, এডুকেশন হোক বা হেলথ হোক, এই সমস্ত দিকগুলোতে আইন প্রণয়ন করেন, তাদেরও কিন্তু একটা স্বচ্ছতার দরকার রয়েছে। তাই সেক্ষেত্রে তাদের আমি মনে করি যে যদি ক্রিমিনাল পাস্ট থাকে তাহলে তারা তো চারিত্রিকভাবে স্বচ্ছ হলেন না। তাই তাদেরকে আমার মনে হয় মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তাদের একটা দিবার করা, সেরকম একটা করা উচিত। আর এরকম একটা আইনও থাকা উচিত যে যাদের নির্দিষ্ট মানে একটা ক্রিমিনাল পাস্ট আছে তারা যাতে মানে এই সংসদীয় রাজনীতিতে আসতে না পারে বা তারা যাতে বিধায়কের জন্য মনোনয়নপত্র জমা না করতে পারে। এটা আমার মনে হয়। ভেরি গুড, ভেরি গুড। নেক্সট আরেকটি প্রশ্ন, যে ভারতবর্ষে যে শিক্ষা ব্যবস্থা চলছে এতদিন ধরে, সেটা অনেকটা কর্পোরেট ধাঁচের শিক্ষা, মানে চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করা, এরকম ধরনের শিক্ষা। যার ফলে কি হয়, অনেকে চাকরি পেয়ে যাচ্ছে সরকারি বা বেসরকারি, কিন্তু তাদের নৈতিক কোনো ডেভেলপমেন্ট ঘটছে না, মানে মোরাল ডেভেলপমেন্ট ঘটছে না বা নৈতিক উন্নতি ঘটছে না। তো এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হয়ে যাতে পুঁথিগত জ্ঞান অর্জনের সঙ্গে সঙ্গে হাতের কাজের শিক্ষা এবং সেই সঙ্গে বিশেষ করে নৈতিক শিক্ষা সম্পূর্ণ একটা কমপ্লিট সিলেবাস এবং তার রূপরেখা তৈরি করার প্রয়োজন রয়েছে, বা পুরো সিলেবাসটা অনেকটা মডিফাই করে যেখানে একটা সিলেবাস আসবে বা রচনা হবে, যে সিলেবাসের মধ্যে পুঁথিগত জ্ঞান সেই সঙ্গে সঙ্গে মানে মোটর স্কিল সম্পূর্ণ বা হাতের কাজের মাধ্যমে বৃত্তিমূলক জ্ঞান এবং সেই সঙ্গে সঙ্গে নৈতিক জ্ঞান সম্পূর্ণ সিলেবাস থাকবে। তো এটার প্রয়োজন আছে বলে কি আপনি মনে করেন? হ্যাঁ স্যার, অবশ্যই এটা মনে করি।
কারণ বর্তমানে যে মানে শিক্ষা ব্যবস্থাটা যেটা রয়েছে সেক্ষেত্রের মধ্যে কিছু কিছু সংশোধন তো নিয়ে আসা হয়েছে এবং সেগুলোকে আমি সাধুবাদ জানাই, কিন্তু আমার মনে হয় এখনো কিছু কিছু দিক রয়েছে যেগুলোকে যদি শিক্ষা ব্যবস্থা ইনকালকেট করা হয় তাহলে এই শিক্ষা ব্যবস্থাটা আরো বেশি ডেভেলপড হয়ে উঠতে পারবে। যেরকম ভাবে বর্তমানেও শিক্ষা ব্যবস্থাতে কি আমি দেখেছি যে পুঁথিগত দিকটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়, মানে অর্থাৎ থিওরি দিকটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়, প্র্যাকটিক্যাল দিকটা অতটা গুরুত্ব দেওয়া হয় না, বা প্র্যাকটিক্যাল করানোর কথা বললে পরে প্রত্যেকটা স্কুলে হয়তো মানে ওই সংখ্যা ইকুইপমেন্ট নেই যেটার মাধ্যমে প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া সম্ভব হবে। আবার বর্তমানে যেরকম আমরা যেরকম কি দেখতে পারি, হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড যে মানে লঞ্চ করা হয়েছে 1 থেকে 8ম শ্রেণী পর্যন্ত, সেখানে কিন্তু বলা হয়েছে যে শুধুমাত্র পড়াশোনার দিকগুলো নয়, সেটা ছাড়া কিন্তু অন্য দিকগুলোকেও যাতে শিক্ষার্থীর বিচার বিবেচনা করা হয়, যেরকম এলপিসিডি বা হচ্ছে আপনার যেখানে লার্নিং প্যাটার্ন অফ কগনিটিভ ডোমেইন, যেটার মধ্যে একটা বাচ্চার কমিউনিকেশন ক্যাপাবিলিটি কতটা ভালো আছে সেটার দিকে নজর দিতে বলা হয়েছে, একটা বাচ্চার আত্মসচেতনতা কতটা আছে বা সেলফ অ্যাওয়ারনেস কতটা রয়েছে সেটা দেখতে বলা হয়েছে, একটা বাচ্চা তার আশেপাশের যে সহপাঠী রয়েছে তাদের প্রতি কতটা মানে মানবিক বা তাদের প্রতি তার কতটা কাইন্ডনেস আছে সেটা দেখতে বলা হয়েছে। এছাড়াও সে আশেপাশের যে লোকেরা রয়েছে তাদেরকে সম্মান করে কিনা এই সমস্ত দিকগুলো কিন্তু এলপিসিডির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। আবার আমরা কি দেখি যে ডিপিএলএস যেটা রয়েছে, যেটাতে মানে আপনার কি বলবো মানে পার্সোনালিটি এবং হচ্ছে আপনার লাইফ স্কিল লার্নিং, যেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ যে লাইফ স্কিল গুলো রয়েছে সেগুলো বাচ্চাদেরকে শেখানোর কথা বলা হয়েছে। তার মধ্যে যেমন ভোকেশনাল ট্রেনিং রয়েছে, তার মধ্যে যেরকম বাচ্চাদের মধ্যে রয়েছে ক্রিটিক্যাল থিঙ্কিং ছোটবেলা থেকে ইনকালকেট করা, তার মধ্যে বাচ্চাদের মধ্যে রয়েছে যে তারা যাতে প্রশ্নকরণ দক্ষতা তাদের উন্নত করা যায় সেগুলো দেখা, তাদের মধ্যে যাতে আশেপাশে মানে জিনিসগুলোকে নোটিস করা যেটা অবজারভেশন স্কিল সেগুলোকে মানে ইনকালকেট করা সেটার কথা বলা হয়েছে। আবার যেটা আপনার বিসিও বা বিহেভিয়ারাল কগনিটিভ অপারেশন যেটা রয়েছে সেটাতে যেমন বাচ্চাদের আচরণগত দিকগুলোকে উন্নত করার কথা বলা হয়েছে। তো এটা সব মিলিয়ে কি একটা সর্বাঙ্গীন ভাবে বাচ্চাকে কিন্তু সব দিক দিয়ে তৈরি করার কথা বলা হয়েছে, শুধু যাতে সে মানে মানে কি বলবো একটা তোতা পাখির মতো শুধু পুঁথিগত বিদ্যা আওড়াবে বা সেটা মুখস্থকরণ করবে এবং তার মধ্যে কোনো ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ হবে না বা মানুষকে সম্মান করতে পারবে না বা মোরাল শিক্ষা ডেভেলপ হবে না, সেটা তো আসলে শিক্ষা নয়। তো এই সমস্ত দিকগুলো যাতে সিলেবাসে থাকে মানে এই সমস্ত দিকগুলোকে ইনকালকেট করার চেষ্টা করা হয়েছে, কিন্তু আমার মনে হয় যে আরেকটু বেটার ভাবে যদি সেটাকে ইনকালকেট করা হয় এবং প্র্যাকটিক্যাল শিক্ষাটাকে যদি আরেকটু বাড়ানো হয়, প্র্যাকটিক্যালের প্রপোর্শনটাকে থিওরির পাশাপাশি, তাহলে অনেক ভালো হয়। সে সঙ্গে মোরাল ভ্যালুর দিকটা আরেকটু নজর দেওয়া বা গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি। হ্যাঁ স্যার, মোরাল ভ্যালু। বেশ, ঠিক আছে। তো বলুন, আজকে যে আলোচনা হলো বা যে প্রশ্নগুলো করা হলো সেগুলো কি আপনাদের ভালো লাগলো মোটামুটি, নাকি হ্যাঁ স্যার, অপ্রাসঙ্গিক মনে হচ্ছে? প্রশ্নগুলো স্যার বাস্তবসম্মত আর মানে এই মানে যুগানুপযোগী খুব, মানে এই সময়ের সাথে খুব মানে প্রাসঙ্গিক এই সময়ের সাথে। বলুন বাকিরা।